গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমাদের কি হতে চলেছে ডেস্টিনি। এই যে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এটা হচ্ছে শিয়ালদা মেট্রো গেট। 13 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোরসা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। একটা মানে দুটোর আগে ট্রেন দিয়ে দিয়েছে, শিডিউলিং করে দিয়েছে। এখন দেখি আমার কোচ নাম্বারটা দেখতে হবে কোথায় আছে। আপনার বন্ধুরা, এই মুহূর্তে আমরা নৈহাটি স্টেশনে এসে আমরা অ্যারাইভেল হলাম। নৈহাটির পর থেকে এত বৃষ্টি হয়েছে যে ঠিক মতো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না যে আজকের ওয়েদারটা সত্যি খুব মারাত্মক বৃষ্টি। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা বেসিক্যালি কলকাতা থেকে 279 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে নিমতিতায় এসে পৌঁছালাম। মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমি এনজিবি স্টেশনে আসলাম। তো আমাদের ট্রেন 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে 573 কিলোমিটার রান করে এনজিপিতে এসে অ্যারাইভেল হলো। ট্রেনের ঢোকার টাইম ছিল 2:10। ট্রেন আমাদের এখানে 20 মিনিট ডিলেতে চললো, মানে 2:30-এ এসে ঢুকলো। এই ইউটিলিটি বোর্ডটা তোমাদের দিয়ে দিলাম। আমার এডিটের সময় তুমি দেখতে পারবে এক্সিট পয়েন্ট, টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম 1, 2 and 3, 4, 5, 1A, ইন্টারন্যাশনাল রেলওয়ে টার্মিনেশন, ওয়েটিং হল, ডরমেটরি ব্লক এবং আরপিএফ কোথায় কী আছে তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম। ভেবেছিলাম যে এক্সিকিউটিভ লঞ্চ এখানে আছে, 50 টাকা করে এসি রুমে থাকতেই পারি, কিন্তু টাকাটা বড় কথা নয়, হট করে ঠান্ডাতে লেগে যেতে পারে। তো বাইরে যা সুন্দর ওয়েদার চলছে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা চেয়ার মতো জায়গায় বসে আছি, তারা খুব সুন্দর। আর সামনে শতাব্দী এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ, এই নতুন যে ফ্লাইওভারটা আছে এটা দিয়েই আমি যাচ্ছি। এটা দিয়ে যাই, বাইরে যাই, আউটডোরে যাই, গিয়ে দেখি কি করে যেতে পারি না যেতে পারি, আগে জায়গাটা দেখি। এই হচ্ছে লিফট বন্ধ, বেসিক্যালি এসকেলেটরটা বন্ধ আছে বলে এদিক দিয়ে নেমে যাচ্ছে। অনেকক্ষণ তোমরা জানোই বৃষ্টির জন্য নিচে একটু ওয়েট করলাম। একটা গরম গরম কফি খেলাম 20 টাকা দিয়ে, খুব সুন্দর কফিটা। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমাদের কি হতে চলেছে ডেস্টিনি। হ্যাঁ, ট্রেন অ্যানাউন্স করছে। আমি এই মুহূর্তে রবীন্দ্র সরোবর স্টেশনে আছি। ঠিক আছে, বজবজ থেকে শিয়ালদা ট্রেন আসছে। এই ট্রেন ধরে আমি শিয়ালদা যাব। তারপরে আমার ওখান থেকে আজকে কোন ট্রেন আছে তোমরা জানতেই পেরেছো। তো বন্ধু, তোমাদের এটাই বলছিলাম যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি টালিগঞ্জ স্টেশনে আছি। তো আমার ট্রেন আসছে বজবজ থেকে শিয়ালদাগামী 34133। হ্যাঁ, আপ বজবজ শিয়ালদা লোকাল আসছে। এটা সন্তোষপুর ছেড়েছে, এটা সবে টালিগঞ্জ স্টেশনে ঢুকছে। এটা ঢুকলে পরে আমি এখান থেকে 1টার সময় আমার ট্রেন আছে। এই ট্রেন ধরে আমি যাব প্রথমে শিয়ালদা। হ্যাঁ, তারপরে তো তোমরা জানোই আমি কোথায় যাব। আর আজকে আমার ডেস্টিনি তোমরা তো আগেই দেখেছো, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে ডেস্টিনি কোথায় হতে চলেছে। হ্যাঁ, তো আমি একটু সামনের দিকে যাই, কারণ সামনের দিকে না গেলে খুব মুশকিল হবে। পিছনে উঠলেও কোনো চাপ নেই, 12 বগির ট্রেন। তো এই মুহূর্তে আমি রবীন্দ্র সরোবর টালিগঞ্জ স্টেশন থেকে আমি ট্রেনে উঠি। ঠিক আছে, উঠে তোমাদেরকে শিয়ালদায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাঝখানে আর কোনো কিছু করছি না ব্লগ, বা একদম ডাইরেক্ট শিয়ালদাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে শিয়ালদায় যাচ্ছি। ঠিক আছে, আমি আর মাঝখানে ট্রেনের কোনো ব্লগ করছি না, ভিড়ের মধ্যে, গরমের মধ্যে। আর একই জিনিস দেখানোর কিছু নেই, ওরকম সেরকম হলে পরে আমি কোনো দিন তোমাদের রবীন্দ্র সরোবর থেকে শিয়ালদার যে সার্কুলার ট্রেন আছে সেটা ব্লক করে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি ট্রেনটা আসলে পরে আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি। ট্রেনটা আসুক, আসে আমি শিয়ালদায় যাই। শিয়ালদায় নেমে তোমাকে বাকি যাবতীয় ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে তুলে ধরছি। আজ 2 আগস্ট আমি যাত্রা শুরু করলাম
টালিগঞ্জ স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে। এখান থেকে বজবজ শিয়ালদা ট্রেন ধরে প্রথমে লেক গার্ডেন্স, বালিগঞ্জ, পার্ক সার্কাস হয়ে শিয়ালদা জার্নি করলাম। যেতে সময় লাগলো কমপক্ষে 20 মিনিট। আমি জার্নি শুরু করলাম 34133 বজবজ শিয়ালদা লোকাল, যার সময় ছিল 12:28 PM বজবজ থেকে ছেড়ে 12:58 টালিগঞ্জ থেকে আমি ট্রেন ধরে 1:32 শিয়ালদা গিয়ে পৌঁছালাম। এই ব্লগে আমি তোমাদের বজবজ শিয়ালদা লোকাল টাইম টেবিল এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, যেখানে শিয়ালদা টু বজবজ এবং বজবজ টু শিয়ালদা থেকে টাইম টেবিল দেওয়া হলো। এই টাইম টেবিল দেখেই তোমরা জার্নি করতে পারো। এই মুহূর্তে আমি শিয়ালদার 17 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। এটা হচ্ছে শিয়ালদার 17 নম্বর প্ল্যাটফর্ম। বজবজ টালিগঞ্জে বজবজ শিয়ালদার ট্রেন ধরে আসলাম। 14311 ওদের বললাম। ট্রেনটা একটার সময় টালিগঞ্জ স্টেশন থেকে ছেড়ে 1:30 রাইট টাইম ছিল, 3 মিনিট ডিলে করেছে। 1:33-এ এসে 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ডিপার্চার মানে অ্যারাইভেল হয়েছে। তো এখন আমি এই মুহূর্তে আমার তো তুমি জানোই পরবর্তী ট্রেন 13141 তিস্তা তোরসা আছে। তো সেটা তো দুপুর 3টে শিডিউল, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখনও পর্যন্ত ঠিক করেনি। তো এই মুহূর্তে আমি শিয়ালদা আউটে যাই, আউটে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। দুপুরের লাঞ্চ আমি তো খেয়েই এসেছি এবং রাত্রের ডিনারও নিয়ে এসেছি, তোমাদেরকে হয়তো দেখাবো, ঠিক আছে। তো এখন বেরিয়ে বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে দেখি কিছুক্ষণ একটু চাটা খাই, খেয়ে কিছুক্ষণ একটু রিফ্রেশ নিই। তার আগে দেখে নিই কোথায় কখন ট্রেনটা দিয়েছে, কত নম্বরের ট্রেন দিয়েছে সেটা তো জানি না, সেটা আগে দেখিনি। আমি দেখে তোমাদের ডিটেলসটা জানাচ্ছি এবং আরও ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, তিস্তা তোরসার পুরো ইনফরমেশানটাই তোমাদের দিয়ে দেবো। ট্রেন কখন ছাড়বে, ট্রেনে টোটাল কটা কোচ আছে, কি কোচ আছে, আমি সবই তোমাদের সামনে তুলে ধরব। তো এই মুহূর্তে আমি 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 16 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমি বাইরে যাওয়ার চেষ্টা করছি। আজ অনেকদিন পর আমি শিয়ালদায় আসলাম, তাও ধরে রাখো 4 থেকে 5 বছর পরে শিয়ালদার অনেক আপগ্রেডেশন দেখতে পাচ্ছি এখানে শিয়ালদায়। তো সেই আপগ্রেডেশন তোমার সামনে তুলে ধরবো। স্টেশন চত্বর থেকে বেরোতেই চোখে পড়ল ওল্ড শিয়ালদা স্টেশন বিল্ডিং এবং তার পাশেই দেখা মিলল শিয়ালদা মেট্রো স্টেশন গেট, এবং একটু এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল ওয়াও মোমো, লা পিনোস পিজা, ড্রাঙ্কেল ব্রান্ড বেকারি, কফি শপ, আরও কত কি। এই যে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এটা হচ্ছে শিয়ালদা মেট্রো গেট। হ্যাঁ, এই যে মেট্রো স্টেশনটা করেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনের ডিজাইন, আর তার ঠিক পিছনেই আছে আমাদের শিয়ালদার পুরনো বিল্ডিং। এই দেখো, এই হচ্ছে শিয়ালদার পুরনো বিল্ডিংটা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। শুধু তাই নয়, ওল্ড বিল্ডিংয়ের পাশে জমিয়ে উঠেছে বাজার কলকাতা, ফ্যাশন সিটি, খাদিমস, শ্রীহরির মতন অনেক নতুন নতুন দোকানের সমাহার। এই নতুন শিয়ালদাকে যেন এক অন্যরকমভাবে চোখে দেখতে পেলাম। অসাধারণ লাগছে এই স্টেশন চত্বর। তার একপাশে রয়েছে প্রিপেড এবং লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, শিয়ালদা মেট্রো গেট এবং কলকাতা শিয়ালদা পুলিশের ট্রাফিক গার্ডের অফিস। শিয়ালদার বাইরে আমি দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো। আমি শিয়ালদাতে আসলাম নিয়ার অ্যাবাউট 8 বছর পরে আসলাম, মানে 2016 কি 17-তে লাস্ট আমি এখান থেকে জার্নি করেছিলাম, তাও আবার কাঞ্চনকন্যায়। তারপরে এই এত বছর পর আবার আমি আসলাম, এই 8 বছর পর শিয়ালদায় আমি আসলাম, এসে আমি রান করছি, তাও অনেক দিন পর তিস্তা তোরসাতে রান করছি। তা আমাদের আজকে ট্রেন নাম্বার হচ্ছে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এটি শিয়ালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যায়। আর আমার গন্তব্য হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। নিউ জলপাইগুড়ি জংশনে ঢোকার টাইম হচ্ছে রাত 2:10। তো আরও ডিটেলস ইনফরমেশন তোমাদের আমি দেবো, ট্রেনে উঠে দেবো। তিস্তা তোরসা এক্সপ্রেস 13141 এবং 13142 তিস্তা তোরসা এক্সপ্রেস হলো ভারতের পশ্চিমবঙ্গে একটি দৈনিক নন সুপারফাস্ট ট্রেন, যা শিয়ালদা SDAH এবং নিউ আলিপুরদুয়ার NOQ এর মাধ্যমে কালনা, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন, ফালাকাটা এবং নিউ কুচবিহার হয়ে চলাচল করে। এটি পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শহর যেমন বহরমপুর, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কুচবিহারের মধ্যে দিয়ে যাতায়াত করে। এটি 718 কিলোমিটার দূরত্বে অতিক্রম করতে 17 ঘন্টা সময় নেয় এবং গড় প্রতি 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটির ধরন হলো এক্সপ্রেস।
এটির রেক শেয়ার করে আইসিএফ। এর রেক জোন হচ্ছে ইআর মানে ইস্টার্ন রেলওয়ে। সময় এবং সময়সূচি 13141 আপ প্রতিদিন বিকেল 3টে শিয়ালদা থেকে যাত্রা শুরু করে এবং ভোর 5:50 নিউ আলিপুরদুয়ারে পৌঁছায়। 13142 ডাউন প্রতিদিন দুপুর 12:30 নিউ আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করে এবং পরের দিন ভোর 3:45 শিয়ালদা এসে পৌঁছায়। 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেসের কিছু তথ্য। ট্রেন কোড 13141 এবং 13142। রানিং ডেজ সোম থেকে রবি। এর ক্লাস অ্যাভেলেবেল 2A 3A স্লিপার এবং জেনারেল। ট্রাভেল টাইম 14 ঘন্টা 50 মিনিট, অ্যাপ্রক্স 17 ঘন্টা। রুট এবং স্টপেজ শিয়ালদা ছাড়ার পর নৈহাটি জংশন, ব্যান্ডেল জংশন, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, সালার, বাজার শাহ, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, ধুলিয়ানগঙ্গা, নিউ ফরাক্কা, মালদা টাউন, সামসি, বালুকা রোড, হরিশ্চন্দ্রপুর, বারসুই জংশন, ডালখোলা, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন, নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, যোগসাদঙ্গা, নিউ কুচবিহার এবং নিউ আলিপুরদুয়ার। সো বন্ধুরা, আমি চলে এসেছি 13 নম্বর প্ল্যাটফর্মে। 13 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোর্ষা এক্সপ্রেস দিয়ে দিয়েছে একটা, মানে দুটোর আগে ট্রেন দিয়ে দিয়েছে, শিডিউলিং করে দিয়েছে। এখন দেখি আমার কোচ নাম্বারটা দেখতে হবে কোথায় আছে, কারণ আমার কোচ হচ্ছে S3 যত সম্ভাবনা আমার মনে আছে। এবার দেখি S3টা কোথায় পড়েছে, সেই বুঝে আমি প্রিপারেশান নিচ্ছি। তিস্তা তোর্ষা দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি তিস্তা তোর্ষা ট্রেন আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তিস্তা তোর্ষা এক্সপ্রেস 13141 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস। এই যে কোচ দেখতে পাচ্ছ, এটা সেকেন্ড ক্লাস জেনারেল ট্রেন দিয়েছে। এখন দেখি ট্রেন শিডিউলিং কী আছে। আমার মনে হচ্ছে সামনের দিকে পড়বে ট্রেনটা, তো দেখি যাই কি বলে, কি আছে এক্সপ্রেশন দেখি। এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, এটা একটা দিয়েছে, জেনারেল কম্পার্টমেন্ট দিয়েছে। এরপরে স্লিপার ক্লাস শুরু হচ্ছে। ট্রেনটা দিয়ে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিতে পারবো কী আছে। এই দেখো, এটা হচ্ছে S7 কোচ, তার মানে হচ্ছে পরপর কোচ পড়বে। এসি ফ্রন্ট লুকে পড়বে, আমার হচ্ছে বসবাড়ি S3 পড়বে ফ্রন্ট লুকে, সামনের দিকে পড়বে। আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি, সামনের দিকে হেঁটে যাচ্ছি। এই দেখো এই ট্রেন আমি যাচ্ছি, এটা হচ্ছে S6 কোচ। আমি ক্রস করছি S6 কোচে, আমি ক্রস করছি। এরপর হচ্ছে S5, তারপর হচ্ছে S4, বসবাড়ি S3 তারপরে পড়বে। S5 করলে S4 S3 হবে আগে। তোমাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কী দিচ্ছে না দিচ্ছে। S5 এটা আমি চলে এসেছি। দেখো, এটা হচ্ছে S4, এটা হচ্ছে S4। মোস্টলি S3, এই হচ্ছে S3 আর এই হচ্ছে 56, এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট, দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি ট্রেন যখন এত আগে অ্যারাইভেল করে দিয়েছে, তো আমি একটু তোমাদের ফ্রন্টালে নিয়ে যাই। ফ্রন্টালে আর কি কি কোচ আছে সেগুলোকে দেখানোর জন্য আমি তোমাদের একটু সামনে নিয়ে যাই। আমি এখন ক্রস করছি S2 কোচ, আমি ক্রস করছি। হ্যাঁ, আমরা দেখছি কি আছে। এরপরে আছে S1, তারপরে দিয়েছে পরপর সব এসি কোচ দিয়েছে। হ্যাঁ, তোমাদেরকে এসি কোচগুলোকে দেখিয়ে দিচ্ছি কী কী এসি কোচ দিয়েছে, তোমরা দেখতেই পারবে। দেখি কী কী এসি কোচ দিয়েছে। এসি 2 টায়ার একটা আছে, দেখতে পাচ্ছ এখানে একটা এরকম মিরর দিয়েছে। আর এসি 2 টায়ারে হচ্ছে এদিকে দুটো হবে, এই দেখতেই পাচ্ছ। আর এদিকে বাঙ্ক হচ্ছে সাইড গার্ডতে, এদিকে দুটো। এই যে ব্ল্যাঙ্কেট এগুলো সব দিয়ে দিয়েছে, এবং এখানে এরকম জল রাখার জন্য দিয়ে দিয়েছে। এটা হচ্ছে লাইট, এই হচ্ছে চার্জার পয়েন্ট। এটা হচ্ছে এসি 2 টায়ার, মানে হচ্ছে A1। এরপরে হচ্ছে এসি 3 টায়ার। দেখো এটা হচ্ছে এসি 3 টায়ার কোচ, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এসি 3 টায়ার।
এটা হচ্ছে এসি 3 টায়ার, এসি 2 টায়ার তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে এসি 3 টায়ার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্লিপার কোচ আর এসি 3 টায়ার একই কোচ, ঠিক আছে। দেখো এসি 3 টায়ার, এটা পুরনো সেই ব্লু কোচ দিয়েছে একটা তোমাদের, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো এই হচ্ছে পুরনো সেই ব্লু কোচ তোমাদের দিয়ে দিয়েছে। তিস্তা একটা অনেক পুরনো ব্লু কোচ দিয়েছে। হ্যাঁ, এই দেখো এখানে কি আছে, এখানে বেসিক্যালি একটা আছে এরকম 3x3, মানে স্লিপারে যেরকম হয় এসি চলে না, কিন্তু 3টে সিট, মানে এদিকে একটা দুটো এইদিকে 3টে, এদিকে হচ্ছে লোয়ার মিডিল এবং আপার, এবং এখানে একটা খাওয়ার জন্য টেবিল দিয়েছে। এখানে দেখছো সব চার্জিং পয়েন্ট দিয়েছে, 3টে সেকশন চার্জিং পয়েন্ট। এটা মেন চার্জিং পয়েন্ট, ফ্যান লাইট ফ্যান ট্যান অফ করার জন্য, আর এদিকে হচ্ছে চার্জিং পয়েন্ট, উপরে লাগেজ রাখার র্যাক, আর এই উপরে সব দিয়ে দিয়েছে বালিশ পিলো কভার সব দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে সাইড বার্থ, তোমরা দেখছো সাইড বার্থ, এদিকে দুটো এরকম দিয়ে দিয়েছে এবং কার্টেন দিয়ে দিয়েছে উইন্ডোজে। উপরে চার্জিং পয়েন্ট আছে, এখানেও চার্জিং পয়েন্ট আছে। আর এটা পুরনো আইসিএফ কোচ বলে এসির মধ্যেও দেখো ফ্যান চলছে, খেয়াল করো, এ দেখো এসির মধ্যেও ফ্যান চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুরনো আইসিএফ কোচ বলে এটাকে এইভাবে দেখাচ্ছে, পুরনো আইসিএফ কোচ। এটা হচ্ছে B2 কোচ, এটা হচ্ছে B3, মানে এসি 3 টায়ারের এটা হচ্ছে B3 কোচ। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো পুরনো B3 কোচ দিয়েছে। এখনও ট্রেন ইঞ্জিন শান্টিং এখনও হয়নি, তাই দেখিয়ে দিলাম। তো টোটাল কোচ কী পাচ্ছি আমি, স্লিপার পাচ্ছি, হ্যাঁ, আর এসি 2 টায়ার, মানে H1 যেটা A1 দেখাচ্ছে, A1 কোচ একটা, আর 3টে হচ্ছে 3 টায়ার কোচ দিয়েছে, 3টে 3 টায়ার এসি কোচ দিয়েছে। আর এখানে একটা কোচ দিয়েছে, এই কোচটা হচ্ছে এসি 3 টায়ারের আরেকটা কোচ দিয়েছে এখানে, ঠিক আছে। এই একটা এসি 3 টায়ারের এখানে আরেকটা কোচ দিয়েছে। বন্ধুরা, তোমরা ডিটেলসটা পেয়ে গেলে যে তিস্তা তোষা এক্সপ্রেসে প্রথমেই ইঞ্জিন, তারপর হচ্ছে একটা লাগেজ ভ্যান, তারপর হচ্ছে দুটো স্লিপার কোচ, তারপরে হচ্ছে B1 কোচ এবার দুটো দিয়েছে। হ্যাঁ, দুটো এসি 3 টায়ার দিয়েছে। হ্যাঁ, আমি তাই দেখছি, মানে এসি 3 টায়ার দেখো, এই একটা কোচ দিয়েছে এসি 3 টায়ারের, একটা কোচ, দুটো কোচ, 3টে কোচ, 4টে কোচ, 5টা কোচ, 5টা এসি 3 টায়ার দিয়েছে। হ্যাঁ, তার মানে একটা 2 টায়ার, 5টা হচ্ছে 3 টায়ার দিয়েছে। তার মধ্যে স্লিপার হচ্ছে S1 থেকে S9, পিছনে দুটো জেনারেল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে এসএলআর কম্পার্টমেন্ট, একটা হচ্ছে হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট দিয়েছে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশান আজকের আমাদের 13141 তিস্তা তোষা এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে শুরু করে এনজিপি পর্যন্ত আমার জার্নি 576 কিলোমিটার, মানে 576 কিলোমিটার। আর এটা কিন্তু টোটাল আলিপুরদুয়ার পর্যন্ত যাবে। তো মোস্ট প্রবাবলি আমার S3 কোচ মনে হয় খুলে দিয়েছে। তো যাই, গিয়ে তোমাদের আমাদের ট্রেনের ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিই, আমাদের কোচে কী কী আছে না আছে তার পুরো ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর ট্রেনের আরও ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে কোচটা আছে, এই একটা কোচ এখানে আছে যেটা এসি 2 টায়ার এবং 3 টায়ার দুটো পোর্শন। এটা হচ্ছে এবি কোচ, AB1 আর AB2। এই দেখো, এটা হচ্ছে AB1, এর হাফ পোর্শন হচ্ছে মানে 1 থেকে 24 পর্যন্ত, 1 থেকে 32 পর্যন্ত হচ্ছে এসি 2 টায়ার, এবং এসি 3 টায়ার হচ্ছে এখানে যেটা আছে 9 থেকে, মানে 1 থেকে 16 পর্যন্ত হচ্ছে এসি 3 টায়ার। এটা A1 কোচ, এই একটা এখানে A1 কোচ দিয়েছে, ঠিক আছে, এসি 2 টায়ার মানে 1। তাহলে হিসাব মতো তোমরা কি দেখলে যে ইঞ্জিনের পর একটা লাগেজ ভ্যান থাকছে, দুটো স্লিপার থাকছে, মানে ইঞ্জিন, তারপরে একটা লাগেজ ভ্যান, তারপরে দুটো স্লিপার কোচ থাকছে, তারপরে হচ্ছে 5খানা হচ্ছে থাকছে তোমার এসি 3 টায়ার। হ্যাঁ, তারপরে একটা হচ্ছে তোমার থাকছে
এসি 2 টায়ার কাম 3 টায়ার, মানে 50-50 থাকছে। আর একটা থাকছে শুধু এসি 2 টায়ার। তারপরে হচ্ছে S1, S2, S3, S4, S5, S6, S7, S8, S9। হ্যাঁ, টোটাল এতগুলো, মানে 9টা হচ্ছে স্লিপার ক্লাস থাকছে। হ্যাঁ, তারপরে পিছনে দুটো ইয়ে থাকছে, জেনারেল বডি থাকছে। হ্যাঁ, জেনারেল রুম একটা, আর একটা থাকবে গার্ড রুম থাকবে। তো এই মুহূর্তে আমি ট্রেনে উঠে তোমাদের আরও ডিটেলস ইনফরমেশান আমি তোমাদেরকে শেয়ার করছি আমাদের S3 কোচে কী কী আছে না। এই হচ্ছে S3 কোচ, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের S3 কোচ। এই হচ্ছে সাইড বার্থ, এই হচ্ছে S3 কোচের সাইড বার্থ। এই যে দুটো দেখছো নিচে 55, 56, আমার 66 পড়েছে সাইড আপার। ঠিক আছে, আর প্রবলেম হচ্ছে একটাই চার্জিং পয়েন্ট করেছে। আর এই হচ্ছে ফ্যান, ICF কোচের, বুঝতেই পারছো সেই পুরোনো আমলের সেই ফ্যান দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে এদিকে 3x3 জোন। হ্যাঁ, এই হচ্ছে লোয়ার বার্থ, এই মিডিল বার্থ, আর এই হচ্ছে আপার বার্থ এদিকে একটা। আর এদিকেও সেম একটা লোয়ার বার্থ, মিডিল বার্থ এবং আপার বার্থ। এবং এখানে ওই একটাই প্রবলেম এদের, যে পুরো এখানে চার্জিং পয়েন্ট হচ্ছে একটাই। ঠিক আছে, এই একটা মিরর দিয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বটল র্যাক, এই যে বটল র্যাকের জন্য এখানে দিয়েছে। আর এই যে দেখছো চেনটা দেখছো, এই চেনটা যখন মিডল বার্থে শোবে, হ্যাঁ, এটাকে ঠিক এইভাবে উঠিয়ে নেবে। এই দেখতেই পাচ্ছ, এই দেখো এইভাবে উঠিয়ে নেবে। যখন উঠাবে, উঠিয়ে এটার সঙ্গে লাইন আপ করিয়ে নেবে। লাইন আপ করে, মানে এখানে হুক আছে, হুকের সঙ্গে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে এটা চলবে। তো এই হচ্ছে টোটাল কোচ, দেখতেই পাচ্ছ। এখনও লাইট টাইট কিছু দেয়নি। আমাদের ট্রেন 13141 এইমাত্র জাস্ট 3টের সময় শিডিউল টাইমেই ছেড়ে যাচ্ছে শিয়ালদা থেকে। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে নৈহাটি। তো আমাদের সরাসরি নৈহাটিতে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। 13141 তিস্তা তোষা এক্সপ্রেস প্রতিদিন তার নিয়ম অনুযায়ী সময় মতনই ছাড়ার সময় 3টে বেজে। পরবর্তী স্টেশন হলো নৈহাটি জংশন। এটি প্রতিদিন 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায়। কোচেস লাইন আপ প্রথমে হলো ইঞ্জিন, তারপরে হলো লাগেজ ভ্যান, SLR কোচ, জেনারেল কোচ দুটো, তারপরে হলো A1, AB1, B1, B2, B3, B4, স্লিপার 1, স্লিপার 2, 3, 4, 5, 6, 7 এবং 8। শেষে আবার দুটো জেনারেল কোচ, তারপর হলো একটি SLR এবং গার্ড ভ্যান। তিস্তা তোষা এক্সপ্রেসের সময়সূচি, এটি প্রতিদিন 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায় দুপুর 3টে নাগাদ। পরবর্তী স্টেশন নৈহাটি জংশন দুপুর 3:53। তারপরে ব্যান্ডেল জংশন 4:10, অম্বিকা কালনা 4:47, নবদ্বীপ ধাম 5:06, কাটোয়া জংশন 5:52, সালার 6:10, বাজার শাও 6:23, খাগড়াঘাট রোড 6:40, আজিমগঞ্জ জংশন 7:12, জঙ্গিপুর রোড 8:04, নিমতিতা 8:25, ধুলিয়ান গঙ্গা 8:38, নিউ ফরাক্কা জংশন 8:49, মালদা টাউন 9:55, শামসি 10:43, বালুকা রোড 10:56, হরিশ্চন্দ্রপুর 11:08, বারসই জংশন 11:43, ডালখোলা রাত 12টা, আলুয়াবাড়ি জংশন রোড 12:56, নিউ জলপাইগুড়ি জংশন 2:10, বেলাকোবা 2:54, জলপাইগুড়ি রোড স্টেশন 3:08, নিউ ময়নাগুড়ি 3:23, ধূপগুড়ি 3:43, ফালাকাটা 4:10, যোগসাদঙ্গা 4:28, নিউ কুচবিহার 4:55 এবং শেষ স্টেশন নিউ আলিপুরদুয়ার 5:50। তিস্তা তোষা এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার টোটাল 30টা স্টেশন এবং ইন্টারমিডিয়েট স্টেশন হলো 132টি। আমাদের ট্রেন সবে শিয়ালদা থেকে ঠিক টাইমের মতোই ছাড়লো, ডট টাইম 3টের সময় ছেড়ে গেল। ট্রেনের গতি বেড়েছে, 45 থেকে 50 নটসে চলছে। ট্রেন আস্তে আস্তে আমাদের দিকে বদলপট করছে, আস্তে আস্তে উল্টোডাঙার দিকে যাওয়ার চেষ্টা করছে। তো ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়ছে। ওয়েদারও আজকে খুব সুন্দর ওয়েদার,
মডারেট ওয়েদার আছে, মেঘলা ওয়েদার। এই মুহূর্তে শুনলাম শিলিগুড়িতে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। যাই হোক, ওয়েদার যদি এরকমই থাকে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, আর ট্রেনটা চললে ঠিকমতো ঠান্ডা হাওয়াটাও পাওয়া যাবে। যাই হোক, এই মুহূর্তে আমি আর বেশি কভারেজ করছি না, তোমাদের সঙ্গে গিয়ে ডাইরেক্ট নৈহাটি স্টেশনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ট্রেন সবেমাত্র শিয়ালদা প্ল্যাটফর্ম রওনা দিয়েছে। হ্যাঁ, ওই এখানে শিয়ালদা বজবজ নৈহাটির ট্রেন দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। মানে পাতিপুকুর যে লাইনটা আসছে কলকাতা স্টেশনে, যে লাইনটা পাতিপুকুর হয়ে আসছে, যে রুটটা, ওই রুটে ট্রেন এখানে এসে দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। উল্টোডাঙ্গা স্টেশন ঢুকবে করছে, কারণ এটা বেসিক্যালি উল্টোডাঙ্গা ঢোকারই কথা হচ্ছে, কারণ পাতিপুকুর দিয়ে ঢোকার কথা হচ্ছে যে লাইনটা দমদম থেকে ঘুরে যাচ্ছে পাতিপুকুর। এটা হচ্ছে বজবজ থেকে নৈহাটি যে রুটটা আসছে সেটা পার্ক সার্কাস হয়ে ঘুরে বেলেঘাটার উপর দিয়ে এসে এটা বেলগুড়িয়ে ইয়েতে ঢোকে, উল্টোডাঙ্গায় ঢোকে। সেটা হচ্ছে সেই রুট। আর ট্রেনের স্পিড গতিবেগ কমানো হয়েছে। আমি বেশি কথা বলছি না, সরাসরি দেখা হচ্ছে, নৈহাটি স্টেশনে দেখা হচ্ছে। শিয়ালদা ছাড়ার পর তার দ্রুত গতিতে একের পর এক স্টেশন পার করতে থাকে। নারকেলডাঙ্গা কোচিং ইয়ার্ড, কাকুরগাছি রোড কেবিন, বিধাননগর, দমদম জংশন, বেলগড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড়, ব্যারাকপুর, পলতা, ইচ্ছাপুর, শ্যামনগর, জগদ্দল, কাকিনাড়া, ইয়ার স্টোর রিপোর্ট নৈহাটি, নৈহাটি ইয়ার্ড, নৈহাটি সাউথ কেবিন এবং আমাদের দ্বিতীয় হল্ট এসে পৌঁছায় নৈহাটি জংশন। এটি 37 কিলোমিটার পার করে শিয়ালদা থেকে এসে পৌঁছায় সময়সূচি 3:41 এখানে 5 মিনিটের হল্ট। আপনার বন্ধুরা, এই মুহূর্তে আমরা নৈহাটি স্টেশনে এসে আমরা অ্যারাইভেল হলাম। শিয়ালদা থেকে তিস্তা ছাড়ার পর এটা আমাদের ফার্স্ট স্টপেজ নৈহাটি স্টেশন। এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 3:52, বিফোর টাইমে ঢুকেছে এটা 13:37, মানে 3:37 ঢুকে গেছে, যেখানে ঢোকার টাইম ছিল 3:52। বিফোর টাইমে ট্রেন ঢুকে গেছে, হয়তো এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে। আর বাইরে মারাত্মক বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এদিকে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 6 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। আর দেখো, এই ট্রেন ঢুকে গেল। নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন হলো শিয়ালদা রানাঘাট রেলপথ এবং নৈহাটি ব্যান্ডেল লিঙ্কের একটি কলকাতা শহরতলীয় রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। এই স্টেশনটি নৈহাটি ও আশেপাশের অঞ্চলকে পরিষেবা প্রদান করে। এটি ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন স্টেশনগুলির মধ্যে একটি। বিশেষত ঝাঁ চকচকে অত্যাধুনিক ভূগর্ভস্থ পথটি নৈহাটি স্টেশনের গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই শহরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। নৈহাটি পৌরসভা ভারতের প্রাচীন পৌরসভা একটি। 1869 সালে প্রতিষ্ঠিত। বন্দে মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও হরপ্রসাদ শাস্ত্রী, সাহিত্যিক সমরেশ বসু, বিখ্যাত রসায়নবিদ দেবাশিস মুখার্জির মতো ব্যক্তিরা এই শহরে জন্মগ্রহণ করেন। শহরটি রেল ও সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত। ঘনবসতিপূর্ণ এই শহরে প্রায় 2 লক্ষের বেশি বসবাস করেন। এই শহরটি ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরগুলির মধ্যে অন্যতম। ট্রেন বিফোর টাইমে ঢুকে আছে, ট্রেন হয়তো একটু পরেই ট্রেন হয়তো ছেড়ে দেবে। 2 থেকে 3 মিনিটের হল্ট এখানে আছে। ট্রেন বিফোর টাইমে ঢুকেছে। ট্রেনের ঢোকার টাইম ছিল হচ্ছে 3:52, সেখানে ট্রেন 3:37 এসে ঢুকেছে। হ্যাঁ, ওয়েদার খুবই ভালো। আমার যে মানে পাশে যে বন্ধুরা আছে যারা আমার সঙ্গে জার্নি করছে, আমার নিচে যে ছেলেটা আছে ও নিচে ছিল, উপরে উঠে চলে গেলো, ও সালারে নামবে। আর আমার পাশে একজন আছে যে নিউ ফরাক্কায় নামবে। মানে আমার কোচ বলতে গেলে পুরো খালি যাবে, যাই না। তো যাই হোক, কেমন করে খালি গেলেই ভালো। আর যদি নিচে সিটটা পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। দেখা যাক কী হয় না হয়। তো চলো উঠে যাক, উঠে তোমাদেরকে জানাচ্ছি বাকি যাবতীয় সব। নৈহাটি ছাড়ার পর পরবর্তী স্টেশন আমাদের তৃতীয় হল্ট ব্যান্ডেল জংশন। মাঝখানে পড়বে নৈহাটি লিঙ্ক কেবিন, গরিফা, হুগলি ঘাট এবং শেষে ব্যান্ডেল জংশন, যা 46 কিলোমিটার পাড়ি দিয়ে এসে পৌঁছায় 4:10 এবং এখানেও 5 মিনিটের হল্ট। সো বন্ধুরা, আমরা কলকাতা থেকে 46 কিলোমিটার অতিক্রম করে, মানে 46 কিলোমিটার পার করে আমাদের এখন পরবর্তী হল্ট, সেকেন্ড টার্মিনাল স্টেশন হচ্ছে ব্যান্ডেল। তো আমরা এই মুহূর্তে ব্যান্ডেলের আউট স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে আউট স্টেশনে ট্রেন ঢুকছে। হ্যাঁ, হয়তো 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো তোমাদেরকে সরাসরি ব্যান্ডেল স্টেশনে নেমেই বাকি যাবতীয় তথ্য আমি তোমাদের ডিটেলসে ইনফরমেশন দিচ্ছি। তো আমরা এই মুহূর্তে ঢুকছি ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন হলো হাওড়া বর্ধমান প্রধান রেলপথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন।
এই স্টেশনটি কলকাতা শহরতলি রেল ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের হুগলি জেলায় অবস্থিত। স্টেশনটি ব্যান্ডেল এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। ব্যান্ডেল জংশন স্টেশন হাওড়া বর্ধমান প্রধান রেলপথ থেকে ব্যান্ডেল কাটোয়া লাইনকে পৃথক করেছে এবং নৈহাটি ব্যান্ডেল শাখার উৎপত্তি এই স্টেশনে। এই রুটের সমস্ত দূরপাল্লা এবং লোকাল ট্রেন এই স্টেশনে থামে। প্রায় প্রতি 10 থেকে 15 মিনিট অন্তর যাত্রীবাহী ট্রেন এই স্টেশন থেকেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে ব্যান্ডেল হাওড়া লোকাল হুগলি জেলার লাইফলাইনে পরিণত হয়েছে। এই স্টেশন থেকে নৈহাটির উদ্দেশ্যে এবং কাটোয়ার উদ্দেশ্যে যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু করে। এটি হুগলি জেলার সবচেয়ে বৃহৎ এবং জনবহুল স্টেশন। সম্প্রতি ভারত সরকার পক্ষ থেকে এই স্টেশনটির আধুনিকরণ এবং বিশ্বমানের স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূর্ব রেলপথের হাওড়া শাখার তৃতীয় জনবহুল এবং অত্যন্ত ব্যস্ততম স্টেশন। হাওড়া এবং বর্ধমানের পর এই স্টেশনের স্থান রয়েছে। স্টেশনটি হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে 39 কিলোমিটার দূরত্বে অবস্থিত। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন বললে ভুল হবে, গুড ইভিনিং বন্ধুরা। এই মুহূর্তে আমরা ব্যান্ডেল স্টেশনে এসে আমরা অ্যারাইভেল হলাম। কলকাতা থেকে 46 কিলোমিটার দৌড়াতে আমাদের ট্রেন এসে সবে পৌঁছালো ব্যান্ডেল জংশনে। এটি আমাদের সেকেন্ড হল্ট, মানে শিয়ালদার পরে নৈহাটি, তারপরে সেকেন্ড হল্ট। ঢোকার টাইম ছিল তাও মানে যা ঢোকার টাইম তার থেকে মিনিমাম 5 মিনিট ডিলেতে ঢুকেছে। এখানে ঢোকার টাইম ছিল 4:15, হ্যাঁ, তারপর টাইম দিল 4:10, এখন 4:21 এসে ট্রেন দাঁড়ালো। আর বাইরে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, বৃষ্টি ভেজা আজকে আমি জার্নি করছি, অসাধারণ। অনেক দিন পর এরকম বৃষ্টি ভেজা জার্নি করছি। এখানে টাইমিং হচ্ছে 3 মিনিটের হল্ট। তো সবেমাত্র স্টেশন এসে দাঁড়িয়েছে, প্রচুর লোক ওঠা করছে। ঠিক 3 মিনিট, 4:21, 4:22, 4:23 কি 24 ট্রেন ছেড়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন, ঠিক আছে। এরপরে আমি তোমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করব একদম আজিমগঞ্জ স্টেশনে। ব্যান্ডেল জংশন ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন হলো অম্বিকা কালনা। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন হলো বাঁশবেড়িয়া, হাজি মোহাম্মদ মহসিন হল্ট, ত্রিবেণী, কুন্তিঘাট, ডুমুরডাহ, কামরগাছি, জিরাট, বলাগড়, সোমরাবাজার, বেহুলা এবং গুপ্তিপাড়া। অম্বিকা কালনা বা সাধারণভাবে কালনা হলো ভারতের পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটি শহর। শহরটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। এখানে প্রচুর সংখ্যক পুরাতন মন্দির থাকায় একে মন্দির শহরও বলা হয়। এই শহরের নাম সিদ্ধেশ্বরী মন্দিরের দেবী মা অম্বিকার নাম থেকে গ্রহণ করা হয়েছে। অম্বিকা কালনা ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। এটি 18তম শতকের শেষের দিকে বর্ধমানের মহারাজের পৃষ্ঠপোষকতায় গৌরবের শিখরে পৌঁছেছিল, যারা জটিল পোড়ামাটির অলঙ্করণ সহ বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির তৈরি করেছিলেন। জলপথে অম্বিকা কালনার উপর দিয়ে বাণিজ্য দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে। তখন থেকেই কালনা সমৃদ্ধ বন্দর শহরে মর্যাদা হারিয়েছে। তবে অনেকেই মন্দিরের কালে স্রোতে টিকে থেকে আজও নীরবে দাঁড়িয়ে আছে। এই মন্দিরগুলির বেশিরভাগই বিশদ প্লেস্তার কাজের সঙ্গে জটিল পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। মন্দিরগুলি এখনও কালনার গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দেয়। কালনায় পশ্চিমবঙ্গের 5টি 25 চূড়া মন্দিরের মধ্যে 3টি রয়েছে। মন্দিরগুলি ছাড়াও কালনায় বাংলার অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্করণ শ্রী চৈতন্য উৎসর্গ করা একাধিক ধর্মীয় কাঠামো রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু সেরা মন্দির থাকা সত্ত্বেও অম্বিকা কালনায় মৌলিক পর্যটন পরিকাঠামোর অভাব রয়েছে। মন্দিরের ইতিহাস সম্পর্কে বলার জন্য কোনো গাইড নেই। এখানে মাত্র কয়েকটি সাধারণ ভোজনশালা ও হোটেল রয়েছে। শহরে পর্যাপ্ত টয়লেট সুবিধারও অভাব রয়েছে। এই অম্বিকা কালনায় ঘুরে দেখার মতন অনেক কিছুই আছে, যেমন নবকৈলাস মন্দির, রাজবাড়ি মন্দির চত্বর, রাসমঞ্চ, জলেশ্বর মন্দির, রত্নেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজির মন্দির, গোপালজি মন্দির, মহাপ্রভু মন্দির এবং শ্যামসুন্দর মন্দির। আমাদের পরবর্তী ও তৃতীয় হল্ট অম্বিকা কালনা, যা শিয়ালদা থেকে ছাড়ার পর 88 কিলোমিটার পার করে আমরা অতিক্রম করব। এখানে অ্যারাইভেল টাইম 4:47 মিনিটে এবং এটি এখানে 1 মিনিটের জন্য দাঁড়ায়। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে আমরা অম্বিকা কালনায় এসে হাজির হলাম, অ্যারাইভেল হলাম। আমাদের এটা হচ্ছে শিয়ালদা ছাড়ার পর আমাদের এটা 3 নম্বর হল্ট অম্বিকা কালনা। এখানে ঢোকার কথা ছিল 4:25-এ, 4:47-এ এসে ঢোকালো 4:57-তে, মানে ঠিক 10 মিনিট লেট। হ্যাঁ, 10 মিনিট ডিলে করে চলছে আমাদের ট্রেন, কারণ বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে
হ্যাঁ, আমাদের ট্রেন একটু ডিলে করেছে, নৈহাটি স্টেশন থেকে খুব ডিলে করে ছেড়েছে, এই জন্যই আমাদের দেরিটা হয়েছে। যেখানে নৈহাটি স্টেশন বিফোর টাইমে ঢুকেছে এবং ছেড়েছেও রাইট টাইমে, কিন্তু রাস্তায় ডিউ টু বৃষ্টির জন্য একটু ডিলে হয়েছে। তো এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি অম্বিকা কালনা স্টেশনে, আর এখানে হচ্ছে ডিপারচার টাইম হচ্ছে 1 মিনিট, ট্রেন ছেড়ে যাবে। আর এখানকার স্টেশন কোড হচ্ছে ABAK, অম্বিকা কালনার স্টেশন কোড হচ্ছে ABAK, আর আমরা এখন আছি ABAK 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়িয়ে আছি। কেউ যদি মনে করো তোমরা এখান থেকে কিছু খেতে চাও, এখানে ইস্টার্ন রেলওয়ে ক্যাটারিং সার্ভিস আছে, ডে নাইট সার্ভিস। তোমরা এখান থেকেও জিনিসপত্র কিনে তোমরা এখান থেকে লাঞ্চ বা ডিনারের জিনিসপত্র এখান থেকে খেতে পারো, কোনো অসুবিধা নেই। অম্বিকা কালনা। অম্বিকা কালনা ছাড়ার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো নবদ্বীপ ধাম। মাঝখানে স্টেশন হলো বাগনাপাড়া, ধাত্রীগ্রাম, নন্দাইগ্রাম হল্ট, সমুদ্রগড় এবং কালীনগর। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেলপথের একটি রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার অন্তর্গত স্টেশনটি নবদ্বীপ এবং পার্শ্ববর্তী এলাকার রেল পরিষেবা প্রদান করে। যাত্রী ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনগুলি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যায়। প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে অন্তর্গত কলকাতা, শিয়ালদা, কুষ্টিয়া রেলপথ 1862 সালে যাত্রীবাহী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি কাটোয়া শাখা রেলপথ 1913 সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1994 থেকে 1996 সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলাচল উপযুক্ত করা হয়। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গ নবদ্বীপ শহরের পশ্চিমে অবস্থিত। হাওড়া, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, নিউ জলপাইগুড়ির মধ্যে দিয়ে রেলপথটি অগ্রসর হয়েছে। স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 113 কিলোমিটার এবং হাওড়া থেকে 105 কিলোমিটার দূরে অবস্থিত এবং ব্যান্ডেল থেকে 60 কিলোমিটার দূরে নদিয়া জেলায় অবস্থিত। কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ, নবদ্বীপ ধাম বালুরঘাট, মালদা টাউন এক্সপ্রেস, হাটিবাজার এক্সপ্রেস, হাওড়া কাটিহার এক্সপ্রেস, হাওড়া ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস, পুরী কামাখ্যা এক্সপ্রেস ভায়া হাওড়া, হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, শিয়ালদা জঙ্গিপুর ডেমু। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই মুহূর্তে শিয়ালদা থেকে আমাদের 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস পাড়ি করে আমাদের পঞ্চম স্টেশন নবদ্বীপ ধামে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে ঢোকার টাইম ছিল 4:13, সেখানে এসে দাঁড়িয়েছে 5:13, সেখানে ট্রেন এসে দাঁড়ালো 5:17। এখানে 2 মিনিটের হল্ট আছে, মানে 5:19 ছেড়ে চলে যাবে। হ্যাঁ, রাইট টাইম ছিল 5:16, কিন্তু 5:17 এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে নবদ্বীপ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। এটা নবদ্বীপ ধাম, তোমরা চিনতেই পেরেছো, এটা সেই ধাম। তোমরা এখান থেকে মায়াপুরে যাত্রা করতে পারবে, মায়াপুর ধামের যাত্রা করতে পারবে। তোমরা যদি মনে করো যে খুব সুস্থভাবে খুব কমপ্লিট জার্নি করতে চাও মায়াপুর ধামের জন্য, তাহলে তোমরা হাওড়া থেকে যে কোনো ট্রেন বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসো নবদ্বীপ ধাম। এখান থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে ওখান থেকে টোটো, অটো, বাস পেয়ে যাবে নবদ্বীপ ধামে যাওয়ার জন্য। তোমাদের যদি এখানে কোনো রিসোর্টের গাড়ি বলা থাকে তারা এখানে এসে তোমাদের নবদ্বীপ ধাম থেকে এসে তোমাদের নিয়ে চলে যাবে। আজকে ওয়েদার খুবই ভালো, ঠিক আছে, এই জন্য। আর এই হচ্ছে নবদ্বীপ ধাম, তোমাদের দেখাচ্ছি নবদ্বীপ ধাম স্টেশন। আর এই নবদ্বীপ ধামের স্টেশনের কোড হচ্ছে কত সম্ভাবনা NBW মনে হচ্ছে, এরকম কিছু একটা কোচ আছে। আমরা এখন ক্রস করছি নবদ্বীপ ধাম। এই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নবদ্বীপ ধাম। এই স্টেশনের এটা হচ্ছে আউটপুট, মানে বাইরে বেরোনোর রাস্তা, এটা দেখতে পাচ্ছ। আর এই নবদ্বীপ ধাম আমরা এখন পার করছি।
নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম স্টেশন এর পরবর্তী স্টেশন হলো কাটোয়া জংশন। মাঝখানে স্টেশন হলো বিষ্ণুপ্রিয়া, বান্ধারতিকুড়ি, পূর্বস্থলী, মেরটালা, পালাইয়া, লক্ষ্মীপুর, বেলেরহাট, পাটুলি, অগ্রদী, সাহেবতলা এবং দৈনহাট। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে আমরা কাটোয়া স্টেশনে এসে অ্যারাইভেল হলাম। আমরা শিয়ালদা থেকে 155 কিলোমিটার পার করে আমরা এসে অতিক্রম হলাম আমাদের 5 নম্বর হল্ট কাটোয়া জংশনে। হ্যাঁ, কাটোয়া জংশনে আমরা হলাম 1, 2, 4 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা হাজির হলাম। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া জংশনে এসে হাজির হলাম শিয়ালদা থেকে 155 কিলোমিটার পার করে। এখানে হল্ট হচ্ছে 3 মিনিট। এখানে হল্ট হচ্ছে 3 মিনিট। হ্যাঁ, এখানে আসার কথা ছিল 5:57-তে, এসে বসলো হচ্ছে 6টা, মানে 6:03 ছেড়ে চলে যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে এখানে যে একটা ব্রিজ আছে, ফ্লাইওভার, এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজের তলায় এসে দাঁড়িয়ে আমি করছি। বাইরে মারাত্মক বৃষ্টি বা বাস পড়ছে বলে আমি বেশিক্ষণ ওয়েট করছি না, আমি আবার উঠে যাবো ট্রেন। করলাম না, সবে মাত্র আমরা সালার পার করলাম। তো কাটোয়া পার করার পরেই সালার সবে সেরেছে। আমরা এখন এরপরে আমরা চলে যাব আজিমগঞ্জের দিকে। আমি বেসিক্যালি তোমাদের সঙ্গে আজিমগঞ্জ স্টেশনে গিয়েই কথা বলবো। একটু অন্ধকার আছে, হ্যাঁ, কিন্তু আজিমগঞ্জ স্টেশনে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। যা কথা হবে আজিমগঞ্জ স্টেশনে হবে। এখন আর এই মুহূর্তে আর একটু করবো না, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আজিমগঞ্জ স্টেশনে গিয়ে তোমাদের সাথে সরাসরি কথা বলবো। বন্ধুরা, এটা তোমাদেরকে বলছিলাম যে এখন সবেমাত্র সালার স্টেশন পার করেছে। পার করার পর ওই 6:30 এরকম বাজে, 6:33 বাজে। হালকা ঝাল দিয়ে বানাতে পারলাম মুড়ি মশলা। অনেক বছর পর ট্রেন জার্নিতে মুড়ি খাচ্ছি। মিনিমাম 2014 কি 15-16-তে খেয়েছিলাম। বলে আমাদের বিয়ের 1 বছর কি 2 বছর পরেও রাজীবের বিয়ের সময় যখন গেছিলাম, কৃষ্ণদর্শায় গেছিলাম সুবর্ণা, কিন্তু সংগ্রহণ আমি যেতে গিয়ে মুড়ি খেতে সুবর্ণা সে অনেক মুড়ি নিয়ে নিল, তো মুড়িও খেতে পারে না। তো এনজিবিতে নেমে তারপরে এনজিবি স্টেশনে আমাদের মুড়ি খেতে হয়েছিল। পরপর স্টেশনগুলো বেরিয়ে যাচ্ছে, মানে নৈহাটির পর থেকে এত বৃষ্টি হয়েছে যে ঠিক মতো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না যে আজকের ওয়েদারটা সত্যি খুব মারাত্মক বৃষ্টি। আর এতদিন পর ট্রেন জার্নি করেছি, ভেবেছিলাম যে বাইরে ট্রেনে উঠেছিলাম তখন মারাত্মক গরম, কারণ শিয়ালদায় আমি এসেছি আর ট্রেন প্ল্যাটফর্মে দিয়েছে, 13 নম্বর প্ল্যাটফর্মে উঠেই দেখছি মারাত্মক পরিমাণে গরম। মানে ভেবেছিলাম কী করে পুরো জার্নিটা করবো, যতক্ষণ না সন্ধ্যে হবে কী করে জার্নিটা করবো। ভগবান সত্যি উপরে আছেন, জয় জগন্নাথ সবসময় বলি। হ্যাঁ, মা কালী আমার সঙ্গে মানে সবসময় মা কালী। ট্রেন 10 মিনিট ডিলেতে চলছে, কিন্তু ঠিক টাইম মতোই যাচ্ছে। পরপর স্টেশনগুলো পাড়িয়ে যাচ্ছে। মানে কাটোয়া পার করার পর সালার আসলো, সালারের পর বাজার শাহ যখন আসলো, বাজার শাহ ভেবেছিলাম কভারেজ করবো, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাজার শাহতে স্টেশনে দেখলাম লাইন নেই। এই জন্যই ভাবলাম যে ওটাকে আমি স্কিপ করে যাই। ট্রেন ঠিক এগোচ্ছে, কোনো অসুবিধা নেই। সো বন্ধুরা, আমরা 223 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে দাঁড়িয়েছি আজিমগঞ্জ স্টেশনে। এই মুহূর্তে আমি আজিমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি, যার স্টেশন কোড হচ্ছে AZ। এখানে ঢোকার কথা ছিল 7:12-তে, সেখানে এসে দাঁড়িয়েছে 7:14, মানে 2 মিনিট লেট করেছে। কোনো অসুবিধা নেই। যেটা হলো ট্রেন 2 মিনিট লেটে কোনো অসুবিধা নেই। 10 মিনিট লেট ছিল, সেটা 2 মিনিট লেট করে কনফার্ম করেছে। এখানে লাইটের খুব প্রবলেম করছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে বলে লাইট চলে গেছিলো। এই মুহূর্তে নর্মাল আছে, নর্মাল লাইট সবই ঠিকই আছে। সারাদিন বৃষ্টি বলে ওয়েদারটা খুবই ভালো। তো এই মুহূর্তে আমরা 223 কিলোমিটার অতিক্রম করেছি, মানে শিয়ালদা থেকে 223 কিলোমিটার অতিক্রম করে
আমরা এই মুহূর্তে নবম হল্ট আমাদের আজিমগঞ্জ স্টেশন। সেই স্টেশনে এসে ট্রেনের ঢোকার টাইম ছিল 7:12, সেটা এসে পৌঁছিয়েছে 7:14। বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, মানে বাইরে এত বৃষ্টি হচ্ছে বলে আমি বেসিক্যালি নামতে পারছি না, নেমেছিলাম, কভারেজ করতে পারছিলাম না। যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে আমরা শিয়ালদা থেকে 223 কিলোমিটার অতিক্রম করে আমরা আজিমগঞ্জ স্টেশনে এসে পৌঁছেছি। এর স্টেশন কোড হচ্ছে AZ। হ্যাঁ, এটা আমাদের নবম স্টেশন হল্ট। হ্যাঁ, এখানে ঢোকার টাইম ছিল 7:12, সেখানে এসে দাঁড়িয়ে রেখে 7:14, অসুবিধা নেই। ট্রেন 20 মিনিট ডিলে ছিল, তারপরে 10 মিনিট, তারপরে যে 2 মিনিট ডিলে করেছি সেটা ঠিক আছে, সময় মতো হয়তো ট্রেন পৌঁছেও যাবে। সেটা কোনো অসুবিধা নেই। এখানে হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। হ্যাঁ, এই হচ্ছে আপাতত অবস্থা। এখন আর বেশি কভারেজ করবো না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুবই খারাপ। তো আমি ডাইরেক্টলি তোমাদের সঙ্গে মালদায় গিয়ে যোগাযোগ করবো। আর যদি পারি তো রাতের ফরাক্কা দেখানোর চেষ্টা করবো। ফরাক্কা তো রাতে দেখি কোনো লাভ নেই, ট্রেন ছেড়েও দিল। আমি একদম তোমাদের সঙ্গে সরাসরি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে একদম মালদা স্টেশনে। হ্যাঁ, মালদা, আর মালদা শেষ করার পর আমি একদম চলে যাবো একদম এনজিপিতে গিয়ে তোমাদের বাকি আউটপুট তোমাদের সব কিছু দেখবো। তো তোমরা এইভাবেই দেখতে থাকো আমার এই চ্যানেলটা। এই মুহূর্তে আমরা বেসিক্যালি কলকাতা থেকে 279 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে নিমতিতায় এসে পৌঁছালাম। এখানে ট্রেনের হল্ট হচ্ছে, এখানে এসেছে 8:28 এবং এটা 8:31 পর্যন্ত এখানে হল্ট করবে। তো নিমতিতা, এরপরে হচ্ছে ধুলিয়ান গঙ্গা, তারপর হচ্ছে নিউ ফরাক্কা, এবং তোমাদের সঙ্গে আমি আবার সরাসরি কথা বলবো, মালদায় গিয়ে কথা বলবো। তার আগে চেষ্টা করছি যদি রাতের ডিনারটা করে ফেলতে পারি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিমতিতা, এরপর হচ্ছে ধুলিয়ান গঙ্গা, তারপরে হচ্ছে নিউ ফরাক্কা, এবং তারপর হচ্ছে মালদা, তারপরে হচ্ছে ডালখোলা, বারসই, আলুয়াবাড়ি, এবং শেষে হচ্ছে এনজিপি গিয়ে পৌঁছাবে হয়তো রাত্রি 2:10 কি 2:15 গিয়ে পৌঁছাবে, কি লেট হতে পারে। যদি টাইম মতো পৌঁছায় তো তোমাদের এনজিপিতে গিয়ে বাকি ব্লগটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো ডিনার ব্লগটা করব, তো ডিনারটা করার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন এসে পৌঁছালাম নিউ ফরাক্কা জাংশন, এরপরে হচ্ছে ফরাক্কা, তারপর হচ্ছে মালদা। আমাদের 13141 তিস্তা এক্সপ্রেস এইমাত্র শিয়ালদা থেকে 13 নম্বর হল্ট এসে পৌঁছালাম আমরা নিউ ফরাক্কা জাংশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসেছি। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 8:49-এ, ট্রেন 9:06 এসে ঢুকলো। এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 5 মিনিট, মানে 9:06 হলে 9:11 এখান থেকে ছেড়ে যাবে। তো নিউ ফরাক্কা এসে গেছে, এরপরে মালদা। তো আমি চাচ্ছি যে ডিনারটা করে নিই, তারপরে মালদায় তোমাদের সঙ্গে শেষ কথা বলে আজকের মতো গুড নাইট। একদম গিয়ে এনজিপিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই মুহূর্তে আমরা মানে নিয়ার অ্যাবাউট অনেকটাই আমরা জার্নি করে এসেছি। মানে 300-র কাছাকাছি, 333 কিলোমিটার আমরা জার্নি করে চলে এসেছি। তো ট্রেনের সিগন্যাল হয়েই গেছে, আমরা ট্রেনে উঠবো, সিগন্যাল দিয়েই রেখেছে। ডিনারে নিয়ে এসেছিলাম সাদা পরোটা এবং চিকেন কারি আর কিছু শুকনো মিষ্টি। আজ এই হলো আমার রাতের খাবার। 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা এক্সপ্রেস তার 14তম হল্ট 338 কিলোমিটার পার করে চলে এসছে মালদা টাউনে। এর স্টেশন কোড হচ্ছে এমএলডি। এখানে পৌঁছানোর কথা ছিল 9:52, সেখানে এসে পৌঁছিয়েছে 9:52তেই পৌঁছিয়েছে 3 মিনিট আগে। এখানে ছাড়ার টাইম হচ্ছে 10:05। 10:05-এ ছেড়ে যাবে। এখন আমি রেস্ট করব, এরপর সরাসরি তোমার সঙ্গে এখন ডাইরেক্ট গিয়ে একবারে দেখা হবে এনজিপি স্টেশনে। এই নম্বরে এখন এই সময় আমরা এই তিস্তা তোষা আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা ওয়েট করছি। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢোকানো হয়েছে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটু গোয়িং টু বেড, মানে শুয়ে পড়লাম বাঙ্কে। তোমার সঙ্গে দেখা হচ্ছে এনজিপিতে এনজিপিতে ট্রেন ঢুকলে পরেই তোমাদের দেখা হচ্ছে। একটু টায়ার্ড লাগছে বলে একটু শুয়ে পড়লাম। বাঙ্কের উপরে এসে এই বাঙ্কের উপরে শুয়ে আছি, বুঝতেই পারছো। বাঙ্কের উপরে একটা বালিশ নিয়েছি, বালিশ নিয়ে আপাতত শুয়ে পড়েছি। দেখি একটু রেস্ট করি, এবং এনজিপিতে ওই 2:10 থেকে 2:15 কি 2:18 আড়াইটায় ধরলাম। আমি এনজিপিতে নেমে দেন টোটাল
সার্কুলারটা টোটাল সামারিটা তোমাদেরকে আরেকবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলে দেবো। তারপরে শিয়ালদা এনজিবির বাইরেটা একটু তোমাদের সামনে দেখাবো, এনজিবিতে রেস্ট করবো, তারপরে সকালবেলায় ওখান থেকে টোটো বা অটো ধরে মাসির বাড়ি চলে যাব। তো এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে এনজিবিতে। আর্লি গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে আমি এনজিবি স্টেশনে আসলাম। তো আমাদের ট্রেন 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে 573 কিলোমিটার রান করে এনজিবিতে এসে অ্যারাইভেল হলো। ট্রেনের ঢোকার টাইম ছিল 2:10। ট্রেন আমাদের এখানে 30 মিনিট 20 মিনিট ডিলেতে চললো, মানে 2:30-এ এসে ঢুকলো। এখানে মারাত্মক লেভেলের বৃষ্টি পড়ছে বলে বাইরে যাওয়ার কোনো উপায় নেই, তাই 1A প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকলাম। দেখি এখন বৃষ্টি কখন কমে, তোমাদের ব্রিজের উপরে নিয়ে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। বন্ধুরা, এবার তো আমি এই ফ্লাইওভার উপরে উঠছি। উঠে এখান থেকে আমি বাইরেটা যাই, মানে এখানে বসে কোনো লাভ নেই, বাইরেটা যাই, ওখানে গিয়ে দাঁড়াই। খিদেও পেয়েছে, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। আপাতত ফোন টোন করে সবাইকে জানাই যে 20 মিনিট ডিলেতে ট্রেন এসে ঢুকেছে। হ্যাঁ, তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, এই দেখতে পাচ্ছ। এই আমি ফ্লাইওভার মানে উপরে রেল ব্রিজে এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে উপরে রেল ব্রিজ, বুঝতেই পারছো। এই রেল ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি। এই যে এখানে এক্সিট পয়েন্ট আছে, ঠিক আছে। এই হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম, বুঝতেই পারছো। এই আমাদের তিস্তা তোরসা ট্রেন নিচে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের তিস্তা তোরসা ট্রেন 13141 ট্রেনটা দাঁড়িয়ে আছে। এটা একটু পরেই মানে এটা 10 মিনিট পরে ছেড়ে এটা নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে চলে যাবে। বন্ধুরা, তোমাদেরকে এটাই বলার যে কিছুই বলার নেই, বাইরে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। তো আজকে 2 আগস্ট 2025 শনিবার দুপুর 3টের সময় 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস করে আমার টার্মিনাল পয়েন্ট ছিল, মানে আমার অ্যারাইভেল হচ্ছে ডিপার্চার হচ্ছে শিয়ালদা থেকে এবং অ্যারাইভেল হচ্ছে আমার হচ্ছে এনজিপি। তো আমি টোটাল 573 কিলোমিটার অতিক্রম করে আমি এনজিপিতে এসে পৌঁছালাম। এখানে ঢোকার টাইম ছিল মানে ভোররাত্রি 2:10। সেখানে বৃষ্টির অভাবে বা বৃষ্টির কারণে ট্রেন 20 মিনিট ডিলে করেছে। ডিলে করে 2:30-এ এসে আমি নামলাম এনজিবি স্টেশনে। তো বাইরে বেরিয়ে কোনো লাভ নেই, এটা আমি যতটাই জানি, মানে বাইরে বেরিয়ে আমার কোনো লাভই নেই, কারণ বাইরে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বাইরে গিয়ে আমি নিচে ওয়েট করতে পারি, এই লঞ্চে দাঁড়ানোই মনে হয় আমার পক্ষে বেটার। মানে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে দেখা যাবে কী হয় না হয়। কারণ বাইরে বেরিয়ে তো কোনো লাভ নেই, বাইরে বেরোলে বৃষ্টির মধ্যে ভিজতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত বৃষ্টি পড়ছে, জানি না কতক্ষণ কী হবে না হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম। ভেবেছিলাম যে এক্সিকিউটিভ লঞ্চ এখানে আছে, 50 টাকা করে এসি রুমে থাকতেই পারি, কিন্তু টাকাটা বড় কথা না, হট করে ঠান্ডাতে লেগে যেতে পারে। তো বাইরে যা সুন্দর ওয়েদার চলছে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এরকম একটা চেয়ার মতো জায়গায় বসে আছি, তারা খুব সুন্দর। আর সামনে শতাব্দী এক্সপ্রেস ট্রেন, হ্যাঁ, এনজিবি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ট্রেনের সামনে বসে আছে। এই এনজিবি হাওড়া শতাব্দী এক্সপ্রেসের ট্রেন, এবং তার সামনে এরকম করে একটা কফি নিয়ে বসে আছি। অসাধারণ লাগছে কফিটা খেতে। তোমাদেরকে ট্রেনটা দেখাই। এখানে শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, সকালে ছাড়বে এনজিবি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই দেখো এসি চেয়ার কার দেখতেই পাচ্ছ, এটা C8 কোচ, এটা C8 কোচ। এই যে C9 কোচ ওখানে আছে, C8 সি মানে এই কোচ মানে উল্টো দিক থেকে আছে। C1টা আছে একদম লাস্ট। এই যে C7 কোচ, এটা C8, এটা C7, C6, C5, C4, C3, C2, C1 আছে। আর এদিকে আছে দেখতে পাচ্ছ, এটা পুরো লাস্ট চলে যাচ্ছে। এবং এখানে খুব সুন্দর একটা স্টল আছে, এই দেখো এখানে একটা স্টল আছে। তোমরা যদি আসো, এই যে স্টলটা যেখানে আছে, মানে 1 নম্বর যেখানে নতুন ব্রিজটা শুরু হচ্ছে, ব্রিজের সামনে একটা খাবার স্টল আছে, মানে পাশে RPF অ্যাসিস্ট্যান্টের বুথ আছে।
সেখানে আসলে তোমরা রাত্রিবেলা নামলে এখানে প্রচুর ধরনের খাবার তোমরা এখানে খেতে পারবে। আর আমি এরকম জায়গায় একটা বসে আছি, দেখো ওই যে কফি। তবে আরেকবার একটা মানে ব্রিফ ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আমার এই জার্নি সম্বন্ধে। বেসিক্যালি যেটা বলার, আমার কালকে 2 আগস্ট 2025 শনিবার কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ট্রেন জার্নি ছিল, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে তিস্তা তোরসায় 13141। আমার কোচ ছিল C3, আপার বার্থ ছিল মানে 56। হ্যাঁ, খুব ভালো এসেছি। হ্যাঁ, সারাক্ষণ নিচেই বসে এসেছি। যারা এসেছে আমার সহ যাত্রীরা কেউ সালারের ছিল, উপরে শুয়ে শুয়ে এসছে, আমার কোনো চাপ হয়নি। নিচে বসতে দিয়েছে, পরে ছেলেটাও এসছে, ও জলপাইগুড়ি রোড কিন্তু গেছে, অনেকক্ষণ ধরে ও নিচে বসেছিল বলে বসার সুযোগটা পেয়েছি। আমি লাস্টের দিকে উপরে উঠে এসেছি। হ্যাঁ, ট্রেন জার্নি করেছি শিয়ালদা থেকে NJP পর্যন্ত, টোটাল 573 কিলোমিটার জার্নি করেছি। ট্রেন নৈহাটি পর্যন্ত এক টাইমে এসছে, নৈহাটি থেকে একটু ডিলে করেছে। ডিলে করার প্রধান কারণ হচ্ছে বৃষ্টি। আজকে বৃষ্টির জন্য ট্রেন সব জায়গায় 20 মিনিট 10 মিনিট 20 মিনিট করে ডিলে করেছে। তোমাদেরকে যেটা বলার সেটা হলো, আজকে বেসিক্যালি আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে তোমরা তো বেসিক্যালি আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমাদের কী হতে চলেছে। আজকে বাড়ি থেকে বেরিয়েছি সকাল 11:30 সময়। সকাল থেকেই একটা মানে বন্ডিং হয়েছে, মানে ধাক্কায় একটা টেনশানে যে সকাল থেকে মানে কেটেছে। মানে সকালবেলা একটা ছোটো কাজে বেরিয়েছি, সেই কাজ থেকে আসলাম। হ্যাঁ, দোকানে কিছু পেমেন্ট করার ছিল, জিনিসপত্র দিয়েছিলাম, পেমেন্ট করে আসলাম। এবার সকাল থেকে বেসিক্যালি আমি জানতাম, মানে কালকে থেকে প্ল্যানিং হয়েছিল যে মা বাবা দুজনেই আসবে, শিয়ালদায় আসবে। কিন্তু হঠাৎ করে শুনি বাবার একটা কোর্টের কাজ পড়ে যায়, এবার বাবা আসতে পারবে না। সেই জন্য মাও বললো মারও আসাটা প্রবলেম হয়ে যাবে। তো মার আসাটা প্রবলেম হয়ে যাবে বলে আমাকে তাড়াতাড়ি বেরোতে হলো। আমি ভেবেছিলাম মেট্রো করে আসবো রবীন্দ্র সরোবর থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা। পুরো জিনিসটাই আমার মানে বয়কট হয়ে গেল। আমি সেখানে কী করলাম, নাকতলাতে আসলাম। সত্যি নাকতলা খুব ভালো টেনেছে। হ্যাঁ, মানে ওই দিন ফ্র্যাকচার অফ সেকেন্ড মানে 10 মিনিট বিফোর টাইমে আমাকে রবীন্দ্র সরোবরে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি ওখান থেকে টিকিট কাটলাম, টিকিট কেটে দাঁড়িয়ে আছি, বজবজ ট্রেনটাও পেয়ে গেলাম, 1:30 বলে চলে আসলাম। হ্যাঁ, বাইরে যখন খাচ্ছিলাম হঠাৎ একজন বললো যে ট্রেন দিয়ে দিয়েছে। সত্যি কথা, কিন্তু ট্রেনে ওঠার পর যেটা দেখলাম, জার্নি করার সময় ট্রেনে ওঠার সময় যে প্রবলেমটা আমার হচ্ছিলো সেটা হচ্ছে যে খুব গরম। এই গরমটা কী করে সহ্য করবো, কারণ অনেক দিন স্লিপারে জার্নি করি না, এসিতে জার্নি করে বলে একটা হ্যাবিট হয়ে আছে। তার মধ্যে তোমরা তো জানোই আমি ম্যাক্সিমাম সময় এসির মধ্যে কাজ করি সারাক্ষণ। আমি একটা প্রবলেম, অনেকদিন স্লিপারে জার্নি করি না বলে হয়তো প্রবলেম হতে পারে। কিন্তু প্রবলেমটা হয়নি ঠাকুরের যে বাইক, সত্যি কথাই। মা তারা বলো, মা তো আছে আমার সঙ্গে, জগন্নাথের বলো, সত্যি কথাই এই দুজনকে খুব বিশ্বাস করি বলে সত্যি কথাই আমার ইয়েটা হয়নি। তো ট্রেন এর মধ্যে ট্রেনে উঠেছি, ট্রেনের বিভিন্ন ডেসক্রিপশন তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। ট্রেনে যা যা ডেসক্রিপশান আছে, মানে অনেক দিন পর আমি তিস্তা তোরসায় আমি জার্নি করলাম বলে তিস্তা তোরসার যাবতীয় সব তথ্যটাই দিয়ে দেবো। এবং বৃষ্টির জন্য পুরোটাই মার খেয়ে গেল। এই বৃষ্টিটা যদি না হতো আমি তোমাদের শিয়ালদা NJPর বাইরেটা গিয়ে NJPর ডিটেলস ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এটাও বলছি, NJPর পুরো একটা NJPর উপরে একটা আমি মানে ডেসক্রিপশন তোমাদের উপরে দেবো। হ্যাঁ, ডিটেলস মানে NJPর উপরে একটা ডিটেলস ইচ্ছা হচ্ছে ছোটো ব্লগ করার, মানে NJP সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে যে NJPতে সবাই তো ট্রেনে ব্লগ করার সময় দেখায় NJPতে এই আছে ওই আছে। হ্যাঁ, আমি NJPর উপরে টোটাল একটা ব্লগ করবো, ইচ্ছা আছে। হ্যাঁ, পুরো ডিটেলস ইনফরমেশান অ্যাবাউট NJP দেবো, তারপর ডিটেলস ইনফরমেশান অ্যাবাউট শিয়ালদা দেবো। আমার এবং এবারের ব্লগটাই আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি, যে শিয়ালদার থেকে যখন আমি জার্নিটা শুরু করছি, এবং এই যেমন 21টা হল্ট, এই 21টা হল্টের একটা করে তোমাদেরকে ডেসক্রিপশান দেবো, মানে নৈহাটি, ব্যান্ডেল, অম্বিকা কালনা, হ্যাঁ, তারপর হচ্ছে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ। হ্যাঁ, এই যে জোনগুলো আছে, এই জোনগুলোর অল্প অল্প বিবরণ তোমাদের দিলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে, এবং ওইখান থেকে কী কী ফ্যাসিলিটি পাবে সেটাও দেবো। হয়তো ব্লগটা একটু বেশি সময় নেওয়া হবে। হ্যাঁ, 8 ঘন্টার জায়গায় 50 মিনিটও হতে পারে, 1.5 ঘন্টাও হতে পারে, এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই 5 তারিখ আমার রিটার্ন রিজার্ভেশন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 13150-তে। তো সেটা ইকোনমিক্সে আছে, M3 কোচ। ওটা মিডল বার্থ আছে। তো সেটারও ডিটেলস ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। এবং এবার পুজোতে তো বলেছি বড় ব্লগ করব, তো সেটার আশায় তোমরা থেকো। এটা তোমাদেরকে বলছিলাম, আমি এসেছি অনেকক্ষণ, তোমরা জানোই বৃষ্টির জন্য নিচে একটু ওয়েট করলাম। একটা গরম গরম কফি খেলাম 20 টাকা দিয়ে, খুব সুন্দর কফিটা। তো এই দাদার দোকানে এরকম আমি যখন
হ্যাঁ 2024 এসেছিলাম কি 23-এ আমার মনে আছে, ওই সময় একবার খেয়েছিলাম। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো এখন বেরিয়ে যাচ্ছি, দেখি বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি অবস্থা, হ্যাঁ কীভাবে ডেস্টিনেশনটা করা যায়। এখন তো যাওয়া যাবে না, মিনিমাম 4টের সময় টোটো দেখি কিছু পাই কি না, সেটা নিয়ে যদি আপাতত জার্নিটা করতে পারি। তো এই হচ্ছে আপাতত বলার। করেছে এসি রেস্টরুম একটা করেছে, কোথা থেকে কি এখান থেকে তোমরা ট্রেন ইনকোয়ারি তোমরা করতে পারবে। হ্যাঁ যাবতীয় দেখো ট্রেন ইনফরমেশান নতুনটা এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ সব কিছুই এখানে আছে, তোমরা দেখতে পাবে। এখন আমি এই নতুন যে ফ্লাইওভারটা আছে এটা দিয়েই আমি যাচ্ছি, এটা দিয়ে যাই, বাইরে যাই, আউটডোরে যাই, গিয়ে দেখি কি করে যেতে পারি না যেতে পারি, আগে জায়গাটা দেখি। আচ্ছা হ্যাঁ কীভাবে যাওয়া যায় হয় সেটা দেখছি। হ্যাঁ তারপর এই ইউটিলিটি বোর্ডটা তোমাদের দিয়ে দিলাম, আমার এডিটের সময় তুমি দেখতে পারবে। এক্সিট পয়েন্ট, টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম 1, 2 and 3, 4, 5, 1A, ইন্টারন্যাশনাল রেলওয়ে টার্মিনেশন, ওয়েটিং হল, ডরমেটরি ব্লক এবং আরপিএফ কোথায় কী আছে তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিলাম, যে নতুন ফ্লাইওভারে আসলে তোমরা এখান থেকেও কী কী কোথায় আছে এটা তুমি ডিটেলসটা পেয়ে যাবে। এই হচ্ছে লিফট বন্ধ, বেসিক্যালি এসকেলেটরটা বন্ধ আছে বলে এদিক দিয়ে নেমে যাচ্ছি, তোমাদেরকে নেমে দেখাচ্ছি কোন দিক দিয়ে নামছি। সো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলার সেটা হলো, তোমরা তো জানোই আমার জার্নিটা হয়েছিল 2 আগস্ট শনিবার 13141 তিস্তা তোষাই এক্সপ্রেসে, এবং রিটার্নটা ছিল আমার প্রথমবার মানে 5ই আগস্ট মানে মঙ্গলবার ছিল। সেটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 3 টায়ার ইকোনমিক্সে ছিল। কিন্তু শিলিগুড়িতে আমি গেছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে, গেছিলাম বিশেষ কাজে। সেটা হচ্ছে আমার ছোটো বোনের মানে বিয়ের কথা পাকাবার কথা ছিল, তো সে একটা খুশিতে গেছিলাম, সেখানে বাবা মা যেতে পারেনি বলে। কিন্তু বিশেষ একটা কারণের জন্য আমি ওখানে আটকে যাই। তারপরে হঠাৎ মেসোমশাইয়ের শরীরটা খারাপ হয়, মানে আমার ছোটো মেসো। যেদিনকে আমার টিকিট মানে আমি তো গেছিলাম বেসিক্যালি 2 তারিখ, 3 তারিখ মেসোমশাইকে হসপিটালে ভর্তি করা হয়, না 3 তারিখ কথা বলা হয়, 4 তারিখ হসপিটালে ভর্তি করানো হয়। 5 তারিখ সকাল থেকে ঠিক ছিল, 5 তারিখ হঠাৎ আমি হসপিটাল থেকে বাড়ি আসি, লাগেজ প্যাক করে মানে বেরোবো ফ্রেশ হতে, হঠাৎ হসপিটাল থেকে ফোন আসে ছোটো বোনের যে মেসোমশাই খুব সিরিয়াস, মানে খুবই সিরিয়াস, হ্যাঁ মানে গোয়িং টু কোমা, এরকম অবস্থা হয়ে গেছে। সেই অবস্থায় তো আর করে মানে জার্নি করা যায় না। আমি সঙ্গে সঙ্গে কী করব বুঝে উঠতে পারি না। ততক্ষণে মানে আলিপুরদুয়ার থেকে ট্রেন ছেড়ে গেছে, হ্যাঁ মানে ট্রেন ডিপারচার হয়ে গেছে, আমার বোর্ডিং হচ্ছে এনজেপি থেকে ছিল। কিন্তু বিশেষ কোনো কারণে আমি মানে এতটাই দেরি হয়েছিল বলে আমি আর মানে ট্রেন টিকিট ক্যান্সেল করতে পারিনি। সঙ্গে সঙ্গে মাসিকে নিয়ে হসপিটালে গেলাম, এবং 5ই আগস্ট থেকে মারাত্মকভাবে দৌড়াদৌড়ি শুরু হলো মেসোমশাইকে নিয়ে, প্রচণ্ড দৌড়াদৌড়ি। 5 তারিখ থেকে এতটাই সিরিয়াস হলো যে বুধবার 6 তারিখ, 7, 8 তারিখ হচ্ছে শুক্রবার, আমরা প্ল্যান করলাম যে না মেসোমশাইকে আর বেশি দিন রাখা যাবে না, হসপিটালে চার্জটাও বেশি হয়ে যাচ্ছে, কারণ ডাক্তার একটা রিপোর্ট দিয়ে দিয়েছিল। তাই আমরা মেসোমশাইকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আইসিইউ ট্রিটমেন্ট চলছিল। তো এই করতে করতে দেখলাম মেসোমশাই আবার একটু সুস্থ অবস্থায় আসলো। তো এদিকেও কাজের চাপ হচ্ছিল বলে আমার প্ল্যান করলাম আমি যে ব্যাক টু কলকাতা। তো 11 তারিখ সোমবার ছিল, আমি তিস্তা তোষায় টিকিট করে 3:30-র সময় আমার ট্রেন। সকালে ফ্রেশ ট্রেশ হলাম, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, ব্রেকফাস্ট করা হলো, বেশকে দেখা হলো। হঠাৎ করে দেখলাম সকাল তখন বাজে 10:15 বলবো না, 11:10-15 এরকম বাজে। সরি টু সে কিছুই করার নেই, আমরা মানে সারা জীবনের জন্য চিরবিদায় জানালাম আমাদের ছোটো মেসোকে। খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো দেন আমি তিস্তা তোষা টিকিট ক্যান্সেল করলাম, টিকিটের সব বাকি টাকা আমি রিটার্নও পেয়ে গেলাম, হ্যাঁ বাড়ির লোককে জানানো হলো। হ্যাঁ আর ওই অবস্থায় তো নিশ্চয়ই আমি আমার
মানে বাড়ির লোককে, আমার মানে মাসিকে বা আমার বোনদেরকে তো আমি ছেড়ে আসতে পারি না, দাদা হিসাবে একটা বড় কর্তব্য আছে। তোমরা আমার এই ব্লগটা থেকেই আমি তোমাদের এই কথাই বলতে পারি, যে ব্লগটা দেখো, মানে এরকম একটা মানে সিচুয়েশনে পড়ে গেছি, সেই সিচুয়েশনে আমার কাছে মনে হয়নি আমার কাজটা আমার কাছে বড়। জানি না তোমরা আমাকে কি বলবে, হ্যাঁ জানি না। সেখানে আমার কোনো কারণে মনে হয়নি যে আমার কাজটাই আমার কাছে বড়। আমার তখন মনে হচ্ছে আমার বাড়ির লোক আমার কাছে। আমি মানে আমার কাজের লোককে রিকোয়েস্ট করেছি, আমার বাবা মাকে বলেছি, আমার ওয়াইফ সুপর্ণা, আমার ছেলেকেও অনেকভাবে বুঝিয়ে আমি থেকে গেলাম। 11 তারিখ 1:30, 2, 3:30, 4টের সময় মেশোর বডি বের করা হলো শ্মশানের উদ্দেশ্যে। হ্যাঁ, মানে লাস্ট জার্নি মেশোকে নিয়ে করলাম। মেশোর জার্নি কমপ্লিট করে বাড়ি আসলাম 4:30, 5টা। তারপর তো বুঝতেই পারছো ওই কদিন তো আমি কন্টিনিউ ছিলাম। এবং তারপরেও আবার 2 দিন পরে একটা ট্রেনের টিকিট আমার মানে মঙ্গলবার দিনই ছিল, 11 তারিখ বুধবার মঙ্গলবার দিনই প্ল্যানিং করলাম যে টিকিট কাটবো, কিন্তু ভুলবশত আমি একটু মানে একটা পিরিয়ডে যাচ্ছিলাম, খুব চাপের পিরিয়ডে যাচ্ছিলাম বলে আমি ভুলবশত মানে বোনেরা তো টিকিট করলো কাঞ্চনকন্যাতে, আমিও কাঞ্চনকন্যাতে করলাম, কিন্তু আমার একটা খুব ভুল হয়েছে জীবনে ফার্স্ট টাইম, যে বোর্ডিং আমি আলিপুরদুয়ার থেকে করে ফেলেছি, যে বোর্ডিংটা আমার হওয়ার কথা ছিল এনজিবি থেকে। আমি খুব বোকামি করেছি। আর ওই মুহূর্তে এমন একটা টেনশনে পড়ে গেছি, হাতে টাকা পয়সা নেই। আর্জেন্ট বাবা মাকে ফোন করলাম, মা আমাকে আর্জেন্ট টাকা পাঠালো। হ্যাঁ, সেই কিছু নিয়ে আমি প্রথমে ট্রেনে উঠেছিলাম। ট্রেনে ওঠার পর আমি জানতে পারলাম যে সেখানে আমার জায়গায় অন্য একজন জার্নি করছে। পরে জানতে পারলাম যে না, আমার বোর্ডিং ছিল আলিপুরদুয়ার থেকে, সেটা ক্যান্সেল করে অন্য একজনকে দেওয়া হয়ে গেছে। দেন আমি ওই ট্রেনে জার্নি করতে পারতাম, কিন্তু পকেটে পয়সা ছিল না বলে আমি একদমই জার্নি করতে পারলাম না। আমি মানে কি বলবো, মাথা মতো করে আমি ট্রেন থেকে নেমে গেলাম। নেমে আমি টেনশনে পড়ে গেছিলাম কী করবো। এদিকে বাইরে খুব বৃষ্টি। বাড়িতে এসে অনেক মাসি সান্ত্বনা দিল, বোনরা সান্ত্বনা দিল, বাবা বললো, মায়ের সঙ্গে কথা বললো, আমার ওয়াইফ সুপর্ণাও বললো। তারপরে অনেক কষ্টে ওই দিনকার রাত্রিবেলায় মাসির বাড়ির থেকে এসে পরের দিন বুধবার শিলিগুড়ির থেকে মানে এনজিপির থেকে বোর্ডিং করলাম, মানে হলদিবাড়ি এক্সপ্রেসে নন এসিতে আমি টিকিট কাটলাম। হ্যাঁ, মানে দিনের দিন যে টিকিটটা হয় ওই টিকিটটা করলাম আমি, ঠিক আছে। ওই টিকিটটা রাতেরবেলায় টিকিট করলাম, হ্যাঁ, কনফার্ম টিকিট থেকে টিকিট করে দেখলাম আমার কোচ পড়লো D1, সাইড বার ছিল 102। টিকিটটা কেটে নিলাম এবং বুধবার দিন আর্লি মর্নিং ঘুম থেকে 5:30টায় উঠে চান টান করে মাসিকে বলে সব কথা দিয়ে করে মাসিদের বাড়ি থেকে আমি সকাল 6:30, 7:45 সময় ওখান থেকে বেরোলাম। টোটো করে আসলাম শিলিগুড়ি জংশন 20 টাকা দিয়ে। তারপরে ওইখান থেকে একটা শেয়ার অটো নিয়ে ওই 150-200 টাকা পড়লো, মানে আর্জেন্ট ছিল বলে শেয়ার অটো নিয়ে, মারাত্মক বৃষ্টি আসছিলো বলে শেয়ার অটো নিয়ে আমি বেরিয়ে আসলাম এনজিবির উদ্দেশ্যে। এনজিবি থেকে সকাল 9:45-এ ট্রেন ছিল, সেই ট্রেন হলদিবাড়ি থেকে আসলো সকাল 10:10, 10 মিনিটের হল ছিল। ওখান থেকে বেরিয়ে গেলাম রাইট টাইমে 7:45 কলকাতা স্টেশনে ঢোকে, এবং কলকাতা স্টেশন থেকে ওখান থেকে র্যাপিডো বুক করে 150 টাকা মতো নিল। র্যাপিডো বুক করলাম। র্যাপিডো বুক করে আমি ওই নিয়ে যাবো 9:30টার সময় আমার মানে লোকাল এরিয়া নেতাজিনগর এসে নামলাম। ওখান থেকে বাড়ি আসলাম। এই হচ্ছে আমার মানে 2 আগস্টের যে জার্নিটা ছিল, রিটার্ন জার্নিটা, আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তারপরে এরপরেও আমি জার্নি করেছি, হলদিবাড়ি এক্সপ্রেসে জার্নি করেছি 21 তারিখ। আমি সেটা শর্ট ব্লগ হিসেবে করেছি, কিন্তু সেটার কোনো আমি ডিটেলস ডেসক্রিপশন করিনি, মন মেজাজ ভালো ছিল না বলে। এবং রিটার্নও হয়েছি আমি 24 তারিখ, মানে সানডে রিটার্ন হয়েছি শিলিগুড়ির থেকে। এবং সেটাও আমি একই কথাই বলবো, আমি সেটা কোনো মতো করতে পারিনি, মানে কি বলবো তোমাদের, সেটা কোনো ব্লগ করিনি, শর্ট ব্লগ করেছি। এই হচ্ছে আপাতত এই ব্লগের ডিটেলস ইনফরমেশন। আর বেশি কথা বলছি না, একটা কথাই বলবো, তোমরা যেইভাবে এতদিন ধরে আমার এই চ্যানেলটাকে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছো, এবং পাশে নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে আমার সব স্ট্রিমিং ভিডিওগুলো তোমরা দেখেছো, এবং এত ভিউয়ার্স আমার হয়েছে। বলবো যে এবছর তোমরা আরও আমাকে হেল্প করো, যাতে আমি 5000 ভিউয়ার্স আমি পার করতে পারি এই ভিডিওটা থেকে বেসিক্যালি। এবং এই ভিডিওটা থেকে যেরকম আমার 300-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি চাইবো যে এই ভিডিওটা দেখার পর আরও সাবস্ক্রাইব করতে আমাকে তোমরা হেল্প করো, কারণ এই বছর আরও অনেক নতুন ভিডিও তোমরা দেখবে, পুজোর সময় দেখবে। পুজোর সময় আমি শিলিগুড়ি আবার জার্নি করব, সেই জার্নিটা তোমরা দেখবে, জার্নি ভিডিও দেখবে। এবং শিলিগুড়িতে যদি পুজোর সময় যাই, পুজো পরিক্রমা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, দিওয়ালিটা দেখানোর চেষ্টা করব। এবং শিলিগুড়ি
শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ারের যে ট্যুরিস্ট ট্রেন আছে সেটাতে একটা জার্নি ব্লগ করব। সেইখান থেকে আবার শিলিগুড়ি মানে আলিপুরদুয়ার থেকে আবার শিলিগুড়ি জংশন পর্যন্ত কী করে লোকাল ট্রেন কোন ট্রেনে আসা যায় সেটা একটা ব্লগ করব, প্ল্যানিং আছে। এনজিপি থেকে হলদিবাড়ি লোকাল ট্রেনের ব্লগিং আছে, ব্লগিং আমি চেষ্টা করব। আবার হলদিবাড়ি থেকে এনজিপি পর্যন্ত ব্লগিং করার চেষ্টা করব। শিলিগুড়ি জংশন থেকে লাটাগুড়ি পর্যন্ত একটা ব্লগিং করার চেষ্টা করব। এবং শিলিগুড়ির এরকম আশেপাশে অনেক ট্রাভেলিং জায়গা আছে, ট্রাভেলিং ব্লগিং জায়গা আছে, সেগুলোকে ইচ্ছা আছে দিওয়ালির সময় গেলে করার চেষ্টা করব। তো এইভাবেই তোমরা আমারকে হেল্প করো এই ব্লগিং চ্যানেলটা, এই ট্রাভেলিং ব্লগিং এই চ্যানেলটাকে আরও ভালো ভিডিও যদি তোমার সামনে প্রেজেন্টেশন করতে পারি, এবং তোমরা আমাকে প্রচুরভাবে হেল্প করবে, প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করো। হ্যাঁ, এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সো বন্ধুরা, তোমরা এইভাবেই দেখতে থাকো ওয়ান্ডারিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ প্রসূন অ্যাট স্টুডিও ভিড ফিল্মস। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।